একেবারে হা হা করে হাসতে হাসতে যেরকম ভাবে আসছে টাসছে, এরকম নয়। রাবণের চেহারার যেসব বর্ণনা মূল রামায়ণে আছে তাতে অনেক যুবতী মূর্ছ যাবে এখনো। হ্যাঁ, উইমেন্স এতে সেমিনারে গিয়ে একটা কথা বলতে গিয়ে, রামচন্দ্র প্রেমিক ছিলেন যথেষ্ট, এই কথা বলতে গিয়ে আমি সেখানে এত মানে গালাগালি খেয়েছিলাম মেয়েদের কাছে, কিন্তু তাদেরকে বোঝাতেও পারিনি। তারা আসলে তারা বুঝবেন না বলেই ঠিক করে রেখেছিলেন বলে আর বোঝেননি। আপনাকে আপনার কথা বলি, আপনি? আমার নাম কুমার রানা। আমার একটা পরিচয় দিই, আমরা এক অর্থে গুরু ভাই। আপনি ফার্স্ট বেঞ্চার, আমি লাস্ট বেঞ্চার। আমি 10 বছর সুকুমারীদের সেবা করেছি। আচ্ছা 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 বৃত্তে ছিলাম। আচ্ছা, সেটা আমার পরম প্রাপ্তি। ইনফ্যাক্ট সুকুমারীদি আমাকে প্রথম রামায়ণের যে ভার্সন, সুকুমারীদির কাছে যিনি প্রথম রিসার্চ করে তিনি কিন্তু প্রসাদ মাইতি। তিনি কিন্তু রামকথা বিকাশের ধারাটা করেছেন 3 খণ্ডে, তাই না? সম্পূর্ণ অন্য ধরনের রামায়ণগুলো নিয়ে ভাবনা। যে আমার আজকে আমি যেটা দেখছি, যেটা এই গম্ভীর রামায়ণ যে বেরিয়েছে এই ব্যাপারে, এবং কুমার রানা যা যেভাবে বললেন তারপরে আমার ধারণা আমি এখানে প্রচন্ড মূর্খের জায়গায় বসে আছি। কেননা আমি কিছুই জানি না, মানে যা যা এই মুন্ডারি ভাষা কিংবা গুণ ভাষা কিংবা সাঁওতালি ভাষা কিছুই জানি না। খানিকটা ওই আমাদের শরীর মল্লিক আছেন, তার সঙ্গে একটু বসে বসে মাঝে মাঝে সাঁওতাল আর এইসব জিনিস হয়, সেটাও অনেকটাই শুনে শুনে ইত্যাদি ইত্যাদি। আর এমনি সেকেন্ডারি সোর্সে এখানে ওখানে যে সমস্ত রামায়ণ হয়েছে, এটা ঘটনা যে আমাদের এখানে ভারতবর্ষে রামায়ণের যত রকম বই হয়েছে, মূল থেকে সরে এসে যে সমস্ত যত বই হয়েছে, মহাভারতে তা হয়নি। মহাভারতের ওই পরিমাণ সার্কুলেশন নেই, হয়তোবা খানিকটা জটিল বলেই, তার মধ্যে রাজনীতির একটা বিশাল অংশ জড়িয়ে আছে বলেই হয়তো। কিন্তু রামকথার ক্ষেত্রে যেহেতু অলমোস্ট একটা ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক লাইফ, সেটা একটু দূরে সরে যাচ্ছে, এবং সেখানে যেখানে যেখানে পৌঁছচ্ছে সেখানেও ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক লাইফ। তারা নিজেদের বৃত্ত থেকে বেরিয়ে আসছে, একজন রাক্ষস বেরিয়ে আসছে তার রাক্ষসী স্বভাবের জন্য। কিন্তু ঘটনা হচ্ছে লক্ষণীয় হবে যে সেও কিন্তু, যে রাক্ষসটা, সেও কিন্তু একজন ব্রাহ্মণের ছেলে এবং ঋষির ছেলে, এটা ভাবার দরকার আছে। এবং তার সম্বন্ধে যে সমস্ত বর্ণনা বাইরে দেওয়া হয়, বিশেষ করে টিভি একেবারে হা হা করে হাসতে হাসতে যেরকম ভাবে আসছে টাসছে, এরকম নয়। রাবণের চেহারার যেসব বর্ণনা মূল রামায়ণে আছে তাতে অনেক যুবতী মূর্ছ যাবে এখনো। হ্যাঁ, সেই রকম ধরনের তার বর্ণনা, সেই রকম তার পার্সোনালিটি ইত্যাদি ইত্যাদি। এবং রাবণ হ্যাজ গট দ্য বেটার অফ রাম, এটা কিন্তু মহাকবি করেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি নর্থ ইন্ডিয়ার জায়গায় জন্মেছিলেন বলে রামচন্দ্রকে মহাপ্রতিষ্ঠা দিয়ে গেছেন, তিনি মহৎ, তিনি মহৎ, তিনি মহৎ ইত্যাদি। এই যে জায়গাটা, এই জায়গাটা এটা মানুষ বুঝতে পারে না। বিশেষ করে আজকের দিনের যাদের রামায়ণ মহাভারত সেভাবে পড়া নেই, তারা খুব এমন ভাবেই মানে খামচা দিয়ে, যাকে আমরা মানে এটা বাঙাল ভাষা, যে খামচা দিয়ে তুলে বললাম যে এই জায়গাটা ভীষণ খারাপ, এরকম বলে ফেললাম। এই জিনিসটা কিন্তু আজকের যারা আছেন, যারা অনেকেই এই কমেন্ট গুলো করেন, তারা পুরো রামায়ণ কেউ পড়েননি এবং তারা কেউ ভাবেনও। সীতা পরিত্যাগ রামচন্দ্র করছেন, বলছেন কোন এরকম ধরনের রামচন্দ্র এত পাজি লোক ইত্যাদি এইসব ধরনের। আমাকে একটা উইমেন্স এতে সেমিনারে গিয়ে একটা কথা বলতে গিয়ে, রামচন্দ্র প্রেমিক ছিলেন যথেষ্ট, এই কথা বলতে গিয়ে আমি সেখানে এত মানে গালাগালি খেয়েছিলাম মেয়েদের কাছে, কিন্তু তাদেরকে বোঝাতেও পারিনি। তারা আসলে তারা বুঝবেন না বলেই ঠিক করে রেখেছিলেন বলে আর বোঝেননি। কিন্তু এটা বলার চেষ্টা করেছিলাম যে রামায়ণের কবি কিন্তু সবচেয়ে বড় প্রতিবাদী, যিনি একজন পারফর্মার বটেন। যেখানে রামায়ণ এবং মহাভারত একটা বড় ব্যাপার হচ্ছে এই এমন একটা এপিক যেখানে তার যে কবি, সেখানে একজন পারফর্মার,
তিনি সেখানে আছেন, তিনি মাঝে মাঝে সেখানে আসেন, এই ঘটনাটা ঘটে। এবং বাল্মীকি শেষ জীবনে সীতার আশ্রয় স্বরূপ, এটা মানতে হবে। অনেকেই উত্তরকাণ্ডকে বলবেন যে এরকম অর্থাৎ কিনা প্রক্ষিপ্ত ইত্যাদি। স্বয়ং ব্রকিংটন সাহেবের ব্যাপারে একবারে মাথা খারাপ করে দিয়েছেন আমাদের। সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল এক সময়, তিনি অনেক বলতে আরম্ভ করলেন যে সব ইন্টারপ্রিটেশন, তিনি আবার স্টাইল দিয়ে চিন্তা করেছেন যে এইটা এইরকম স্টাইল, এইরকম ধরনের অ্যালগোরিদম রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যালগোরিদম এরকম রয়েছে, অতএব এটা পরে, এটা আগে, ইত্যাদি ইত্যাদি। আমি সাহেবকে বললাম যে ভাই আপনি কি রবীন্দ্রনাথ পড়েছেন কখনো? বলে একটু একটু। বললেন একটু একটু? আচ্ছা আচ্ছা, একটু একটু পড়েছেন, বেশ কি কি পড়েছেন? বলে আমি অনেক ভালো কবিতা পড়েছি, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে আচ্ছা, আপনি কোনোভাবে প্রভাত সঙ্গীতের নাম শুনেছেন? প্রভাত সঙ্গীত বলে একটা কবিতা। না আমি শুনিনি। সন্ধ্যা সঙ্গীতের নাম শুনেছেন? বলে না আমি শুনিনি। আর আপনি পূরবীর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, পূরবী শুনেছি, খেয়া শুনেছি, ইত্যাদি। বললাম যে আসলে কি হচ্ছে জানেন, প্রভাত সঙ্গীতের যে কবি, তার যে এক একটা খানা কবিতা আছে, সেটা যদি উনি ডেট না দিয়ে রাখতেন, উনি বাল্মীকি আর ব্যাসকে দেখে বুঝেছিলেন যে আমার ডেট দেওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই, ব্যাস এবং বাল্মীকিকে দেখে ওই রকম থানেজের মতো বই যারা লিখেছে, তাদের প্রমাণেই উনি বুঝেছিলেন যে আমার ডেট দিয়ে রাখা উচিত, নাহলে কবে বলবে এটা রবীন্দ্রনাথের লেখা।